আমার কবিতা তিনি কিভাবে করেছেন সেটা আমি জানি না। ক্ষমতার কাছে থাকলে শিল্পীর ক্ষতি হচ্ছে কি শিল্পীর উন্নতি হচ্ছে এইটা বোঝা যায় সেই সময়টা অনেকটা পেরিয়ে যাওয়ার পর। প্রথম সে যেন পায় শেষে দুহাত দিয়ে বেশের ছবি শিশুর মতো হেসে যা পেয়েছে। নমস্কার, দাওয়ালে আপনাদের সকলকে স্বাগত। এখন শ্রাবণ মাস, বৃষ্টিমুখর দিন, আর এই বৃষ্টিমুখর দিনেই আমরা চলে এসেছি পদ্মশ্রী তেজেন্দ্রনারায়ণ মজুমদারের বাড়িতে। আসার কারণ 9ই আগস্ট জিডি বিড়লা সভাঘরে অনুষ্ঠিত হতে চলেছে সরস্বতীর 3 বরপুত্রকে নিয়ে একটি অনুষ্ঠান। আমাদের আজকের আড্ডা রবীন্দ্রনাথ এবং এই সরস্বতীর 3 বরপুত্রের সাথে। আসুন আলাপ করিয়ে দিন। আমাদের সঙ্গে রয়েছেন পদ্মশ্রী তেজেন্দ্রনারায়ণ মজুমদার, নমস্কার, এবং সবার প্রিয় শ্রীকান্ত আচার্য, এবং যার কোনো ভূমিকারই দরকার নেই, কবি জয় গোস্বামী। প্রথম প্রশ্ন আমি করতে চাই জয়দাকে, জয়দা করেই বলছি আপনাকে। এই যে রবিরাগ পথে অনুষ্ঠানের নাম, যেটা জিডি বিড়লা সভাঘরে হচ্ছে, এই রবিরাগ পথে অনুষ্ঠানের নামটা আপনার মনে কেন নামটা আপনি দিলেন? পণ্ডিত তেজেন্দ্রনারায়ণের সঙ্গে আমি 2002 সাল থেকে মঞ্চে অনুষ্ঠান করছি, আমাদের রেকর্ডও আছে। সেই অনুষ্ঠান আমি আমার নিজের লেখা কবিতা পড়েছি এবং সেখানে পণ্ডিত তেজেন্দ্রনারায়ণ সেই কবিতার অন্তর্বস্তু অনুসারী রাগ বাজিয়েছেন। এই অনুষ্ঠানের পরিকল্পনা একদম প্রথমে 2002 সালে করেন পণ্ডিত তেজেন্দ্রনারায়ণ। 2005 সাল থেকে আমি রাহুল মিত্রের সঙ্গে রবীন্দ্র কাব্য পাঠ করতে শুরু করি। 20 বছর রবীন্দ্র কাব্য পাঠ করছি। এবছর পণ্ডিত তেজেন্দ্রনারায়ণ আমাকে বললেন যে আমরা এরকম একটা অনুষ্ঠান করব এবং সেখানে আমার কবিতার বদলে রবীন্দ্র কাব্য পাঠ হবে এবং তার সঙ্গে গান থাকবে। গান যিনি গাইবেন আপনারা দেখতে পাচ্ছেন তাকে, শ্রুতকীর্তি মানুষ, এবং তার সঙ্গে বাজাবেন, মানে এটা একটা সংলাপের মতো হবে পণ্ডিত তেজেন্দ্রনারায়ণ। উনি আমার কাছে কয়েকটা নাম চেয়েছিলেন, আমি 3-4টে নাম পাঠিয়েছিলাম। এইটা ওরা কথা বলে তৈরি করে নিয়েছেন, মানে আমি যে নামগুলো পাঠিয়েছিলাম তার মধ্য থেকে ওরা এটা নির্বাচন করেছেন। ফলে এটা কি আমার ঠিক একাকী নির্বাচন তা নয়। তেজেন্দার কাছে আসছি। এই যে রবিরাগ পথে রবীন্দ্রনাথের গানের সাথে এই যে মিউজিকের যে একটা রাগ সঙ্গীতের যে একটা মেলবন্ধন, সেটা আপনি এই অনুষ্ঠানে কিভাবে দেখাবেন? রবীন্দ্রনাথের গানে রাগ সঙ্গীত রবীন্দ্রনাথ যেভাবে দেখেছেন সেইটা আর 5 জনের থেকে আলাদা। উনি রাগ সঙ্গীতের মূল জায়গাটা নিয়ে কাব্য যে পথে গেছেন সেই খাতে বইয়েছেন এবং সেখানে কাব্য যে স্বরকে মনে হয়েছে যে স্বরটা নিলে ভালো হবে সেই রকম ভাবে গিয়ে আবার মূল রাগে, অনেক ক্ষেত্রে একটা রাগ আধারিত গানের মধ্যে এমনও গান আছে যেটা একটু পরের দিকে অন্য রাগের ছায়া এসেও কিন্তু আবার ফিরে এসছে। তো আমাদের যে চেষ্টাটা সেটা হচ্ছে যে রবীন্দ্র কবিতা সেটা কিন্তু একটা সূত্র ধরিয়ে দিচ্ছে, যেটা জয় বলবেন, এবং সেইটা রেফারেন্সে গান আসছে এবং সেইখানে আরেকটা ফ্যাক্টর থাকছে যে গান যেটা আসছে সেই কথা ভাবকে প্রকাশ করতে পারে যে রাগ, সেইটা আসছে। তার মানে এরকম নয় যে উনি যে গানটা কবিতা, যে গানটাকে কবিতা বলে পাঠ করছেন সেই গানটাই আসছে আবার গান হিসাবে। উনি যেটা বললেন যে সংলাপ, অর্থাৎ
আমরা তিনটে মাধ্যমে একই কথা বলতে চাইছি, কিন্তু এটা একটা অনেকটা নিজেদের মধ্যে যেন একটা একটা কথোপকথন হচ্ছে সেই হিসাবে আসছে। তো সেই জন্য এইটা, যেমন আমি জয় বললেন, জয়ের সাথে কবিতা নিয়ে কাজ করেছি। আবার শ্রীকান্ত, আপনারা জানেন হয়তো, শ্রীকান্ত আমার ছোটবেলায় স্কুলের প্রসঙ্গটা আমরা একটু আলোচনা। তো শ্রীকান্ত আর আমি অনেক রবীন্দ্রনাথের গানের বেশ কিছু অনুষ্ঠান করেছি, কিন্তু এই আমার প্রিয় দুজনকে নিয়ে এই কাজটা, সেইটা একটা নতুনত্ব। আর একটা জিনিস আমি আগেও বলেছি, সেটা হচ্ছে যে জয় কিন্তু, আমরা যেমন জয়ের অত্যন্ত বড় ভক্ত সবার মতোই, জয় কিন্তু মানে সঙ্গীতটা গেলেন, স্পেশালি ক্লাসিক্যাল মিউজিক, ওর সঙ্গে কাজ করে যেটা সুবিধা হয়, আমার অনেক কাজ কমে যায়। উনি বলে দেন যে এই জায়গাটা এরকম রাগটা আসছে না, এরকম রাগটা আসছে না, তো সেটা দেখছি ঠিক বলছে। এই বোঝার পড়াটা খুবই দরকার। না, এই বোধটা সবার থাকে না। তো সেই জন্য, আর শ্রীকান্ত ও রবীন্দ্রনাথের কাজ এত করেছে, ভেরি ওয়েল রেড, অনেক চিন্তা করে, ফলে ওর সঙ্গে আমার কাজ করে অনেক আনন্দ পাই। তো এই তিনজনকে একসঙ্গে, আমরা তিনজন একসঙ্গেই প্রথম করছি, সেই হিসাবে বলা যায় যে আমার কাছে এইটা একটা খুব আনন্দের ব্যাপার আর কি। শ্রীকান্তদার কাছে একটু প্রশ্ন করছি যে এখানে আমরা কোন কোন পর্যায়ের গান আপনি রাগ সঙ্গীতের সাথে মেলবন্ধন করে এই অনুষ্ঠানে পরিবেশন করবেন, সেটা যদি একটুখানি আমাদের একটু শুনিয়েও বোঝাতে পারেন, বা রবীন্দ্রনাথের কোন কোন পর্যায়ে আপনি রাখছেন? আচ্ছা, এখানে কিন্তু গানের নির্বাচনটা এরকম ভাবে পর্যায়ের দিক থেকে ভাবা হচ্ছে না। একটু আগে তেজেন্দ্র যে কথা বললো, যে জয়দা যা পড়বেন, রবীন্দ্র কাব্য যেটা পাঠ করবেন, আমাদের গান কোন দিকে যাবে তার ইঙ্গিত কিন্তু ওই পাঠের ভেতরে থাকবে, রাইট? সুতরাং এক্ষেত্রে পর্যায় থেকে এই পর্যায়ের গান, ওই পর্যায়ের গান, ওইটা কিন্তু বিবেচ্য নয় এক্ষেত্রে। তার মধ্যে প্রেম পর্যায়ের গানও থাকবে, আবার বর্ষার গানও থাকবে, আবার পূজা পর্যায়ের গানও থাকতে পারে, কিন্তু এই যে বললাম ওটা মুখ্য নয়। কিন্তু নির্দেশটা আসবে বা অভিমুখটা আসবে জয়দা যেটা পড়বেন সেইখান থেকে, তার কাব্যগত দিক থেকে আসবে, কিন্তু সেই দিক থেকে আসবে রাগের ইঙ্গিতটা, এবং সেদিক থেকে রাগের পরে একটু ফরওয়ার্ড বাই দ্য সং, অর্থাৎ গানটা। আমরা সূত্রধর হিসেবেও বলতে পারি না, তাও বলবো না। আচ্ছা, হ্যাঁ, মানে উল্টো হতে পারে। হ্যাঁ, উল্টো হতে পারে। হ্যাঁ, তো জয়দা, আমার মনে হয় যে জয়দা ঠিক কি করবেন সেটা আমি এই মুহূর্তে, আমরা কেউই এর থেকে বেশি ভাঙবো না, সেটা মঞ্চে প্রকাশ পাক। হ্যাঁ, সবটা যদি বলে দিই তাহলে তো হয়েই গেল, সেটা বলবো না। আমার মনে হয় জয়দা যে পাঠের, মানে পাঠটাকে, রবীন্দ্র কাব্য পাঠটাকে যেভাবে রাখবেন সেটা খুবই অভিনব হবে, এবং অনুষ্ঠানের মুডটা কিন্তু, অনুষ্ঠানের অভিমুখ, গান কোন দিকে যাবে, বাজনা কোন দিকে যাবে, তার সমস্ত নির্দেশটাই কিন্তু জয়দার পাঠের থেকে আসবে। এইটুকু বলতে পারি আমি। এখানে একটা কথা বলি, এর আগেও আমি দেখেছি আমাদের দুজনের ক্ষেত্রে, বা আমি জয় রিহার্সালে বসেছি অনেকবার, রিহার্সালটা করেছি আমরা 2+2=4 যাতে হয়, ফাইনালি দেখা গেছে 2+2 7 হয়েছে। মানে যেটা ভেবেছি তার থেকে অনেকটা বেটার হয়ে গেছে, বা একদম নতুন হয়ে গেছে। তো সেইটা একটা হয়। তো আমরা একটা চেষ্টা করছি, সেটা হচ্ছে যে আমরা একটা ফর্মাল গোছে করার চেষ্টা করছি, কিন্তু জিনিসটার প্রেজেন্টেশনের মধ্যে অনেক ইনফর্মাল লাগবে। কতটা ইনফর্মাল লাগবে সেটা আমাদের কারোরই হাতে নেই, মানে তোমাকে যে বলবো সেটা আমরাও জানি না। হ্যাঁ, তো এইটাই ব্যাপারটা, এইটাই আর কি। জয়দার কাছে এবার একটু প্রশ্ন রাখছি যে সঙ্গীত স্রষ্টা রবীন্দ্রনাথ এবং কবি রবীন্দ্রনাথ, আপনি কাকে এগিয়ে রাখবেন? আমার নীরবতা একটা উত্তর দিল না। আচ্ছা, আপনাদের ছোটবেলার গল্পটা একটু বলুন, শুনলাম কি যোধপুর পার্ক বয়েজ এই দুজনের একসাথে পড়া, একই ক্লাসে? না, ও আমার থেকে বয়সে একটু বড়, সিনিয়র। আচ্ছা, আমার 1 বছর পরে, কিন্তু সেটা ওই সেই ছোটবেলার গল্পটা একটু শুনি। মানে আমাদের স্কুলটায় একটা খুব বড় মাঠ ছিল, হ্যাঁ এখনো আছে এখনো, এবং ওখানে আমাদের যিনি হেডমাস্টার মশাই ছিলেন এবং আমাদের যিনি মর্নিং সেকশনের হেডমিস্ট্রেস ছিলেন,
তিনি গান বাজনা এইসব দিকে খুব এনকারেজ করতেন। তো আমার বাবাকে ইনভলভ করেছিলেন সব বাচ্চাদের দিয়ে একটা সবার পার্টিসিপেশন। তো সেইখানে শ্রীকান্ত, আমি এবং আমাদের উপরের ক্লাসের অনেক অনুষ্ঠান আমরা করেছি। শ্রীকান্ত তখন, আমার একটা ঘটনা মনে আছে, সেই হজবরল হয়েছিল কাকেশ্বর নিচে করেছিল। ও তোর মনে আছে? হ্যাঁ, ক্লাস 4-এ। হ্যাঁ, আমি 5-এ, 4-এ। আর তারপরে বড় মাঠ ছিল, তো ও গোলকিপার ছিল। আচ্ছা, আমি একটা কথা বলি, পুরোটা বললে না সেটা আমি, যারা আজকে আমাদের এই কথোপকথন শুনছেন, আনটা শুনছেন, তাদের সবাইকেই বলি। সেটা হচ্ছে যে তেজেন্দ্রকে আমরা এখন চিনি পৃথিবী বিখ্যাত সরোদ বাদক হিসেবে, কিন্তু ও যখন স্কুলের ছাত্র, তো ওই বয়সে ও কিন্তু অপূর্ব ম্যান্ডোলিন বাজাতো। হ্যাঁ, এটা কিন্তু অনেকে জানে না, অপূর্ব ম্যান্ডোলিন বাজাতো। এবং যেহেতু ছোটবেলা থেকে ওর সার্বিকভাবেই গান বাজনার তালিমটা খুব ভালো, এবং তবলার হাতও কিন্তু খুব ভালো ছিল। তো স্কুলে আমাদের যেটা হতো সেটা হচ্ছে যে 15ই আগস্ট বা এরকম কোনো উপলক্ষে একটু গান বাজনা হতো, কারণ আমাদের যিনি প্রধান শিক্ষক ছিলেন তিনি আমাদেরকে ভালোবাসতেন যেহেতু আমরা একটু গান বাজনা করি বা খেলাধুলা করি, উনি ওগুলোতে খুব উৎসাহ দিতেন। তো এরকম বেশ কয়েকবার হয়েছে যে তেজেন্দ্র ম্যান্ডোলিন বাজাচ্ছি, আমি তবলা বাজিয়েছি সঙ্গে, সেরকম হয়েছে কিন্তু। বা আমি কোনো গান গেয়েছি, ও তবলা বাজিয়েছে আমার সঙ্গে, ঠিক আছে, সেরকম কিন্তু ঘটেছে। আর যেটা বলা সেটা হচ্ছে যে একটু আগে যে ও স্মরণ করলো ওর বাবাকে, পিতৃদেব শ্রদ্ধেয় পণ্ডিত রঞ্জন মজুমদার। উনি আমাদের স্কুলে যখন প্রাইজ ডিস্ট্রিবিউশন হতো প্রত্যেক বছর খুব ঘটা করে, তখন একটা বিরাট বড় সাংস্কৃতিক অনুষ্ঠান হতো। সেখানে কিন্তু খুব সিরিয়াসলি নাটক, আমি নাটকে অভিনয় করেছি অনেকবার, গান তো হতোই। এবং আমাদের আরেক বন্ধু প্রবুদ্ধ রাহা, প্রবুদ্ধ তো সেম ক্লাস, সিনিয়র, ও ছিল লাস্ট ব্যাচ 11, ও ওল্ড হায়ার সেকেন্ডারি। তো প্রবুদ্ধ তো গান গাইতোই। প্রবুদ্ধ, আমি আবার একই সঙ্গে দক্ষিণীতে গান শিখতাম, আমার থেকে সিনিয়র যদিও, কিন্তু ইনস্টিটিউশনটা সেম। তো প্রবুদ্ধ, তেজেন্দ্র, আমরা ওই সাংস্কৃতিক অনুষ্ঠানে কিন্তু একটু গান বাজনার ভূমিকা নিতাম। এবং ওর বাবার কথা বলছিলাম, যে ওর বাবা একজন মিউজিশিয়ানদের একটা টিম নিয়ে আসতেন, সেখানে আমাদের কিছু গান হতো প্রথম দিকে, এবং সেগুলো ওই ওর বাবা, একটু কি হবে ওই গানটা, একটু কোনটা সাংগাচা গান, ও তো এমনি সবাই না, একটু তাও একটু ওই রাগ সঙ্গীতের সাথে একটু যদি কি, মানে শ্রীকান্ত দা কি একটু গাইবেন কিছু নাকি? তো এই ঘটনাগুলো ঘটতো আর কি, এবং সেগুলো আমার এখনো খুব স্পষ্ট মনে আছে। বিশেষ করে ওর বাবা আসতেন এবং ওর বাবা স্টেজে দাঁড়িয়ে পুরো জিনিসটা কন্ডাক্ট করতেন, পুরো এই যন্ত্রানুষঙ্গটা, সেটা আমার খুব সুখস্মৃতি একটা। সুতরাং এই ঘটনাগুলো সেই, মানে আমাদের সাথে মিউজিক্যাল আদান প্রদানটা সেই ওই স্কুল লেভেল থেকেই আছে। তারপর তোকে সারা পৃথিবী এখন এক ডাকেছে, ঠিক আছে, এটা আমাদের স্কুলের গর্ব, সত্যি কথা বলতে। সে তো ও তখন যে, মানে ফাইনালি ও যে এই জায়গায় যাবে কেউ আমরা জানতাম না, সেরকম কিছু না। কিন্তু শ্রীকান্ত দা তখন রবীন্দ্রসঙ্গীতের পাশাপাশি সব গানই গাইছেন প্রায়, যতটুকু ভালো লাগে আমি ততটুকু। তবলা শিখতো একটা সময় আমি ওকে একদম, সেটা খুব বলার মতো কিছু নয়, কিন্তু তবলার প্রতি আমার, মানে ইনফ্যাক্ট গানের থেকে এখনো বেশি ভালোবাসি তবলা। মানে তবলাটাই আমার ফার্স্ট লাভ, তারপরে গান। তো যাই হোক, সে কি কারণে ওদিকে যাওয়া হলো না, সেটা অন্য বৃত্তান্ত, সে মধ্যে যাচ্ছে না। কিন্তু আমাদের এই আজকে 9 করে বয়স তো একটুখানি হলো, কিন্তু শুরুয়াতটা কিন্তু ওই সময় থেকে। তো আজকে, তখন কিন্তু আমরা কেউ স্বপ্নেও ভাবিনি যে আজকে যেরকম আমরা অনুষ্ঠান করবো, জয়দা আমাদের সঙ্গে থাকবেন, এগুলো তখন আমরা ইমাজিনই করিনি কখন। আর আমি না কবিতা নিয়ে যা কাজ করেছি, সেটার মেইন ইন্সপিরেশন জয় গোস্বামী। আর যদি আর কোনোদিন লাস্ট যদি করে থাকি, তাহলে জয় গোস্বামীর সঙ্গে, আমি কারোর সঙ্গেই করি। আচ্ছা, আমাদের একটা জিনিস হতো যে আমরা কলা মন্দিরে একটা অনুষ্ঠান করব, সেই অনুষ্ঠানে নীরেন্দ্রনাথ চক্রবর্তী, শঙ্খ ঘোষ থেকে বাংলাদেশের যারা কবি এবং লেখক তারা উপস্থিত আছেন। আমরা ইয়েতে বসে আছি, রিডিং রুমে বসে আছি। আমি ওর কানে ফিসফিস করে বললাম, দেখুন আমি এই কবিতাটা পড়বো, আপনি কি এটার সঙ্গে একটু তিলক শাম বাজাবেন? এটা কিন্তু আমাদের তার আগে যে 7-8 দিন আমরা বসেছি, কখনোই এই রাগটার কথা এবং এই কবিতাটার কথা আসেনি। সেদিনকে দুপুরে আমার মনে পড়েছে, উনি ওইখানে বসে
বাইরে তখন উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে একটা পত্রিকার, ওইখানে বসে ওটাকে বদলে আমি ওই কবিতাটা সংযুক্ত হলো এবং উনি তিলক শ্যাম বাজালেন। মানে এই যে একটু আগে বললেন যে শেষ পর্যন্ত কি হবে সেটা জানা যায় না, এতটা অনিশ্চয়তার মধ্যে, তো সেইটাও কিন্তু হয়েছিল। মানে এইরকম, এবং সেটা উনি মেনে নিয়েছিলেন যে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এটা আমি খুব সংকোচের সঙ্গে বলেছিলাম যে এটা কি হয়, এটা কি কবিতাটার সঙ্গে এটা, উনি কিন্তু সঙ্গে সঙ্গে সেইটা, এবং ফাইনালি সেটা হলো স্টেজে। তাই যেটা তেজেন্দ্র বলছেন যে ও ফাইনালি কি হবে, বা উনি যেটা বলছেন যে আমরা এটা ভাঙছি না, তার একটা কারণ হচ্ছে আমরা সম্পূর্ণ জানি না, করতে 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 তারপরে আনপ্রেডিক্টেবিলিটি আছে বলেই এই সাবজেক্টটা এত ভালো রহস্য রয়েছে। রাগ সঙ্গীত নিয়ে কথা হচ্ছে, তা এই যে রবীন্দ্রসঙ্গীত শিখতে গেলে ক্লাসিক্যালের একটা ট্রেনিং খুবই দরকার, রাগ সঙ্গীতের ট্রেনিং, তাই তো মনে হয়। হ্যাঁ, কিন্তু অনেকেই সেটা জানে, মানে না বা করে না এখনকার যারা আসছে। কিন্তু আমি দুজনের কাছে আপনার কাছে প্রশ্ন রাখছি, রবীন্দ্রসঙ্গীত শিখতে গেলে রাগ সঙ্গীত কতটা জানা বা কতটা দখল রাখা দরকার, সেটা আমি তেজেন্দ্রকে আগে জিজ্ঞেস করছি। না, রাগ সঙ্গীত তো হচ্ছে একদম ফাউন্ডেশন। ফাউন্ডেশনটা তো একটু জানতেই হবে, মানে কি বাড়ি করব না পুরোটাই কাঠের বাড়ি করব সেটা তো আমায় বুঝতে হবে। তো ভালো করে নিচের ফাউন্ডেশনটা করে নিয়ে তারপরে একটাই কথা, যে গানই হোক, যে যাই শিখুক, সেটা যেন যেটা করছি সেটা জানি। মানে একটা হয়ে গেল, এখন যেটা ম্যাক্সিমাম শোনা যায়, একটা হয়ে গেল, মানে আমি যেটা করছি সেটা আমি জেনে করছি, তো সেটা অনেকে বুঝতে পারে না। বা যে স্বর নিয়ে, স্বর সমষ্টি নিয়ে ওই এফেক্টটা হচ্ছে, কারণ গান মানে তো শুধুমাত্র স্বর নয়, গান মানে শুধু তালে গাওয়া নয়, আর এর পরে অনেকগুলো জিনিস আছে, তারপরে অনেকগুলো এক্সট্রাক্টর আছে, এতগুলো জিনিস একসঙ্গে হলে তবে একটা ঠিক মতো প্রেজেন্টেশন হয়। তাই তো আমাদের উচ্চাঙ্গ সঙ্গীতের একটা ব্যাপার হচ্ছে যে আমাদের প্রত্যেকটা স্বর আলাদা মানে আছে। একটা স্বর দুম করে একটা স্বর লাগবে, একটা এফেক্ট হয়। তো রবীন্দ্রনাথের মতো কম্পোজার, উনি তো নিশ্চয়ই তার একটা মানে নিশ্চয়ই কোনো কারণ ছিল, সেই জন্য ওই উচ্চাঙ্গ সঙ্গীতের রাগগুলোকে নিয়ে তারপরে তার থেকে একটা স্পার্ক, একটা এক্সপেক্টার দিয়ে উনি করেছেন যে এই জায়গাটা অন্য একটা নোটে গেছেন, গিয়ে আবার উনি রাগে ফিরেছেন। তো আমাদের এই যে দেখানোটা, মানে উচ্চাঙ্গ সঙ্গীত যে প্রথাগত রাগের যে রাস্তা, সেখান থেকে উনি কতটা বেরিয়ে গিয়ে আবার ফিরেছেন, কতটা রাগের বাইরে উনি ওনার নিজের ক্রিয়েটিভ জিনিয়াসটা দেখিয়েছেন, করেছেন, সেইটাই কিন্তু একটা ব্যাপার। সেটা বোঝার জন্য আগে রাগটা দরকার আছে। বাংলা ভাষা সম্পর্কে ভালো যেমন জানা দরকার, কথাটা ভালো বোঝা দরকার, তেমন এই রাগের বেসিক জিনিসগুলো খুব জানা দরকার, এটা আমার মনে হয়। শ্রীকান্ত দা তো দক্ষিণীর ছাত্র ছিলেন। আমি এই প্রসঙ্গে কথা বলি, সেটা হচ্ছে যে আমিও এই কথাটা বলতে চাই। হ্যাঁ, কারণ আমি যতটুকু রবীন্দ্রসঙ্গীত শিখেছি এবং যতটুকু গাইবার চেষ্টা করি, সেইটার ভেতর দিয়ে আমার যে রিয়েলাইজেশন হয়েছে, আমি সেইটুকু বলতে পারি। আমি রাগ সঙ্গীত কোনোদিন শিখিনি, রাগ সঙ্গীতের কোনো তালিম আমার নেই, কিন্তু আজকে এই সময় এসে মনে হয় আমার ভীষণ করে যে রবীন্দ্রসঙ্গীতকে ভালোভাবে গাইতে গেলে বা রবীন্দ্রসঙ্গীত কেন ইউনিক সেটা সত্যি সত্যি অ্যাপ্রিসিয়েট করতে গেলে একটু রাগ সঙ্গীত সম্পর্কে ধারণা থাকা দরকার। আমি বলছি না যে বিরাট খেয়ালিয়া হয়ে যেতে হবে, কিন্তু ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের বিভিন্ন রাগ রাগিনী সম্পর্কে একটা মোটামুটি স্পষ্ট ধারণা থাকা দরকার। কেন কথাটা আমি বলছি, দুটো কারণ আমার মনে হয়, আমি খুব সংক্ষেপে বলি। এক, আমরা যদি একটু জীবন স্মৃতির পাতা উল্টাই, তাহলে দেখবো যে রবীন্দ্রনাথ যখন তার বয়স খুব কম, গান তৈরি করার ব্যাপারে উনি হাত পাকিয়েছিলেন যে মানুষটির কাছে, তিনি হচ্ছেন ওনার মেজদা জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর। তো জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর নিজে অত্যন্ত ভালো সঙ্গীতজ্ঞ ছিলেন এবং ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত এবং পাশ্চাত্য শাস্ত্রীয় সঙ্গীত দুটোই অত্যন্ত ভালো জানতেন। তো ওরা অনেক রকম গান বাজনার খেলা খেলতেন। তার মধ্যে একটা খেলা হচ্ছে, যেটা জীবন স্মৃতিতে রবীন্দ্রনাথ লিখছেন,
যে জ্যোতি দাদা এবং আমরা একটা পাগলামি করতাম, সেটা হচ্ছে যে বিভিন্ন রাগরাগিনীকে আমরা ওই পিয়ানোর মধ্যে ফেলে সেটাকে, এই কথাটা লিখছেন যে যথেচ্ছ মর্দন করিতাম, রাইট? তার ফলে কি হতো যে রাগরাগিনী গুলো যে চেনা চেহারাটা পাঁচজনের মধ্যে রয়েছে, সেই চেহারাটা পাল্টে গিয়ে রাগরাগিনী গুলো অন্যরকম চেহারায় আমাদের কাছে ফুটে উঠতো। এবং আমাদের তখন মনে হতো, এই লাইনটা উনি লিখছেন যে তখন আমাদের মনে হতো যে স্বরগুলো যেন পরস্পরের সঙ্গে কথা কহিতেছে। আমরাও তিনজন তো সেইটাই আর এইটা একটা কথা। সুতরাং কোথায় সূত্র আছে এটার বোঝা যাচ্ছে নিশ্চয়ই রবীন্দ্রনাথের শুরুয়াতটা কোথায়, মানে কম্পোজার রবীন্দ্রনাথ। সেই কম্পোজার রবীন্দ্রনাথ যখন তার সৃষ্টির পথে চলতে চলতে একটা বয়সে পৌঁছলেন, তখন তিনি তো নানান ধরনের সঙ্গীত থেকে তার উপাদানগুলো নিয়েছেন এবং তার একটা সিনথেসিস করেছেন। রবীন্দ্রসঙ্গীত কিন্তু নানা রকম ফর্মের সিনথেসিস। সেই জায়গায় এসে রবীন্দ্রনাথ পরে বলেছেন যে আমি গান বাজনা জানি না, কিন্তু আমি পণ্ডিত নই, ওস্তাদও নই, এবং আমি হতেও চাই না। ভাগ্যিস আমি পণ্ডিত নই, ভাগ্যিস আমি ওস্তাদ নই, তাই তো এই গানগুলো বানাতে পারলাম। এই কথাটা বলে শেষ করছেন এটাই, মানে যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে রাগ সঙ্গীতের রাগরাগিনী নিয়েছেন, কিন্তু উনি যেভাবে নিয়েছেন রাগরাগিনী, উনি রাগরাগিনীর কাছে কোনো দাসখত দিয়ে রাগরাগিনীকে ব্যবহার করেন। উনি ওই যে একটু আগে তেজা খুব সুন্দর একটা কথা বলে যে গানের ভাব অনুযায়ী, কথার ভাব অনুযায়ী উনি অনেক সময় একটা রাগকে রেখেছেন বা তার থেকে ডিপার্চার ঘটিয়েছেন। সেটাই কিন্তু রবি রাগ, রাইট? এইটাই হচ্ছে আসল জায়গাটা। সুতরাং এই কোথায় আছে কনভেনশনালি, কোথায় আছে এবং কোথায় কনভেনশন থেকে বেরিয়ে যাওয়া হয়েছে, এইটা বুঝতে গেলে এবং রবীন্দ্রসঙ্গীতকে সামগ্রিকভাবে বুঝতে গেলে একটু রাগ সঙ্গীতের শিক্ষার প্রয়োজন আছে বলে আমার মনে হয়। একটু জয়দার কাছে এবার আসি, যে এখন তো বর্ষাকাল, রবীন্দ্রনাথের প্রিয় ঋতু বর্ষা। তা কবি হিসেবে এই যে বাংলা শ্যামলিমা, যদিও সেটা এখন অনেক কিছু শহরে নষ্ট হয়ে যাচ্ছে, তাও বর্ষাকাল বা বর্ষার যে বৃষ্টি, সে বৃষ্টিমুখর দিন, সেটা কবি বোনকে কতটা উতল করে এখনো আপনাকে? আমাকে? হ্যাঁ, যেমন আমি যে সময়টা বাস করি আর রবীন্দ্রনাথ যে সময় বর্ষার গান লিখেছেন, দুটো সময়ের মধ্যে অনেক তফাৎ আছে। কিন্তু একজন বড় লেখক বা বড় কবি তখনই হন যখন তিনি তার সময়কে ছাড়িয়ে চলে যেতে পারেন। হেমন্ত মালাদেবীকে একটা চিঠিতে রবীন্দ্রনাথ লিখছেন, তিনি একজন গৃহবধূ, তিনি ঘরের মধ্যেই রবীন্দ্রনাথকে চিঠি লেখেন, নবম খণ্ড চিঠিপত্রের মধ্যে এটা আছে। আচ্ছা, তোমার পরিবেশ তোমাকে যতটুকু করে রাখে তুমি ঠিক ততটুকুই নও, এ কথা বিশ্বাস করার চেষ্টা করো। এইটা উনি এক গৃহবধূ অন্তঃপুরিকা তাকে বলছেন। আর আজকে যদি আমরা সমাজের দিকে তাকাই তাহলে দেখব যে এই কথাটার একটা উল্টো দিকও আছে, আনটোল্ড দিক। সেটা কি? তোমার পরিবেশ তোমাকে যত বড় করে দেখায় তুমি তত বড় নও। শোনভাই, একটু বর্ষার রাগ বা এইটা নিয়ে আপনার মনকে কতটা নাড়া দেয়? বর্ষার সময় একটু অন্যরকম লাগে ঠিকই। এখানে এই প্রসঙ্গে একটা কথা বলি, অনেকে মনে করেন আমাদের কিছু কিছু কনভেনশন আছে, যে সকালের রাগ, হ্যাঁ, দুপুরের রাগ, রাতের রাগ, এরকম একটা কনভেনশন আছে। অনেকে এটা মানতে চান না। আমি একটু ওল্ড স্কুল। তার কারণ হচ্ছে আমি বিজ্ঞানের ছাত্র হিসেবে একটা জিনিস বিশ্বাস করি, সেটা হচ্ছে যে এখনকার ওই যেটা বললেন, এখনকার পারিপার্শ্বিক পরিবেশ যা, সেই সাইলেন্স আমরা পাই না, তাই পাই না তো। কিন্তু যখন এই রাগগুলো তৈরি হয়েছে বা ভেবেছেন, সেই সময় এমন কিছু ছিল যে এই যে তানসেনের বর্ষার রাগ যখন তৈরি করেছেন, তাতে বর্ষা এসেছে বা বর্ষা হচ্ছে না, সে তার সঙ্গে এর যে ফ্রিকোয়েন্সি যদি সঠিক
যে শ্রুতি বলে একটা কথা আছে আমাদের, সেই শ্রুতিতে যদি লাগে তাহলে নিশ্চয়ই একটা কোনো যোগাযোগ হয় এবং তার একটা এফেক্ট হয়, তার একটা ইম্প্যাক্ট হয়। আচ্ছা, এবার আমাদের ক্ষেত্রে যেটা হয়, অন্তত আমার হয়, সেটা হচ্ছে যে কিছু কিছু বর্ষার রাগ যদি আমি বাজানোর সময় ভেতরে ভেতরে আমার ফিলিংটা হয় যেন আমাকে বর্ষায় ভিজিয়ে দিল একদম, বা আমি চান করে গেলাম একদম ক্যাটস এন্ড ডগস, সেরকম রাগের মানে অদ্ভুত ভাবে তার একটা সৃষ্টি, তার যে চেহারা, তার যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারে হয়। এবং সেখানে একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে বর্ষার রাগগুলো বর্ষার সময় বাজাতে হয়, কারণ অন্য সময় বাজে বলে শীতকালে বর্ষার রাগ বাজাচ্ছে কেন। হ্যাঁ, কিন্তু সেটা তো একটা ইম্প্যাক্ট হয়, ডেফিনেটলি ইম্প্যাক্ট হয়। আমার এক্ষুনি তুই বর্ষার গানের কথা বলছো আর রবীন্দ্রনাথ কথা হচ্ছে, খুব সংক্ষেপে বলছি তাড়াতাড়ি। সেটা হচ্ছে যে আমরা জানি যে রবীন্দ্রনাথ অনেক সময় নিজে স্পন্টেনিয়াসলি গান কম্পোজ করছেন, অনেক সময় তাকে ফরমাইশ করতে অনেকে তার চারপাশে যারা থাকতেন। তো সেরকমই একটা শান্তিনিকেতনে রয়েছেন এবং শৈলজরঞ্জন মজুমদার, ওরা বর্ষামঙ্গল করবেন। ওরা রবীন্দ্রনাথকে বলেছেন যে আগের কোনো গান আমরা গাইবো না, আপনি নতুন গান কম্পোজ করে দিন। তো বলে উনি বলছেন যে আমাদের ইমনের ওপরে গান একটা কম্পোজ করে দিন, বর্ষার গান। তো রবীন্দ্রনাথ তখন শৈলজরঞ্জন মজুমদারকে বলেছেন যে তুমি তো গান বাজনা জানো বলেই জানতাম, ঠিক আছে আমাকে বলেছো আর কাউকে বলো না। তো কেন এই কথা বলছেন? না, ইমনের বর্ষার গান হয় না কখনো, তুমি তো মিউজিক্যাল যথেষ্ট জানতাম, এরকম নন মিউজিক্যাল কথা বলছো। তো তখন শৈলজরঞ্জন বলেছিলেন যে ওইসব কিছু বুঝি না বলেছেন, আপনি সবই পারেন, আপনাকে কাগজের সম্পাদকীয়টা দিলে আপনি ওটাতেও সুর করে দিতে পারবেন। সুতরাং আমাদের বিকেল বেলাতে গানটা মহড়া আছে, আপনি তার আগে গানটা কম্পোজ করে আমাদের দেবেন। তো এই যে চাপ দেওয়া হয়েছিল এটাতে উনি একটু রুষ্ট হয়েছিলেন। তারপরে খবর পাঠাচ্ছেন যে ঠিক আছে, গানটা কম্পোজ হয়ে গেছে, তুলে নিয়ে যাওয়া হয়েছে, এসবও জেলে দিয়ে যাওয়া প্রদীপ ওখানে। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখতে হবে, এটা হচ্ছে চাপে পড়ে তৈরি করা গান, মানে ফরমাইশি গান। তো আমার ওটাই মনে হয় যে একটু আগে তেজানো যেটা বললো, সেটা হচ্ছে যে আশপাশটা কিরকম হয়ে আছে ওটা ম্যাটার করে না। কারণ এরকম ঘটনাও আমরা করেছি যে পিসি মৌলানবী যখন জাহাজ হিসেবে যাচ্ছেন, জাহাজ প্রচন্ড ঝড়ের মুখে পড়েছে এবং জাহাজটা হয়তো ডুবেও যেতে পারে আর খানিকক্ষণ পরে। জাহাজের সমস্ত প্যাসেঞ্জাররা আর্তচিৎকার করছে, বাচ্চারা কাঁদছে, বৃদ্ধা যারা রয়েছে তারা চিৎকার করছেন যে একটু পরে জাহাজটা ডুবে যাবে। কিন্তু প্রশান্ত চন্দ্র মহানবী দেখলেন যে গুরুদেব ডেকের পাশে দাঁড়িয়ে গুনগুন করে গান গাইছেন। সেই গানটা হচ্ছে ভুবন জোড়া আসন খানি আমার হৃদয় মাঝে বিছাওয়েন। অর্থাৎ বাইরের পৃথিবীতে যা ঘটছে তার সঙ্গে ওনার মনটা তার থেকে কমপ্লিটলি আলাদা, রাইট? সুতরাং সেই মন যদি থাকে তাহলে শীতকালেও বর্ষার রাগ বাজানো যায়, কোনো অসুবিধা হয় না। আমি কোথায় আছি, আমার মন কোথায় আছে, সেটাই হচ্ছে লাস্ট পয়েন্ট। সুতরাং উনিও যে কোনো সময় যে কোনো একটা পরিস্থিতি থেকে নিজেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে ফেলতে পারতেন, মানে এটা অসীম ক্ষমতা দরকার। এই প্রসঙ্গে একটা একদম জলজান্ত উদাহরণ বলি। 1980 সালে আমার গুরুদেব ওস্তাদ আলিপুর খান সাহেব দিল্লিতে শঙ্করলাল ফেস্টিভ্যালে বাজাচ্ছেন, তবলায় শঙ্কর দাস, পণ্ডিত শঙ্কর ঘোষ বাজিয়েছিলেন মিয়াকি মল্লার। দিল্লিতে সেদিনকে টেম্পারেচার ছিল 6-7 ডিগ্রি। যখন লোকজন বেরিয়েছে দেখছে বৃষ্টি হচ্ছে। কেউ বলতে পারে না, কিন্তু সব জিনিস ব্যাখ্যা করা যায় না। সুতরাং আমার মনে হয় যে আমরা বেশি ব্যাখ্যার মধ্যে যাবো না। হ্যাঁ, যেটা অর্গানিক্যালি হবে, সেই মুহূর্তে যেটা হতে থাকবে আমরা শুধু সেইটুকুকেই উপভোগ করবো। হ্যাঁ, আসলে আমাদের প্রবলেম হয়েছে এখন কি, আমরা অর্গানিক্যালি সবকিছু ভাবনা চিন্তা বা যা ক্রিয়েশন অর্গানিক্যালি তো হয়, তার বদলে এখন অর্গানিক খাবার কিনে খেতে হচ্ছে। তার মানে ওই ভেজালটা নর্মাল হয়ে গেছে, অর্গানিকটা এখন ভেজালের মতো, মানে বা দামি খাবার হয়ে গেছে। তো সেইটার জন্য আমাদের যেটা হচ্ছে সবই অর্গানিক, কিন্তু টিকিটের দাম কিন্তু তার থেকে বেশি হয়নি। অর্গানিক গান বাজনা শুনছি, তার জন্য একটুখানি বেশি পয়সা দেবেন, সেটা কিন্তু অর্গানাইজার বলতে পারছে না।
গান নিয়ে কথা হচ্ছে, মিউজিক নিয়ে কথা হচ্ছে রবীন্দ্রনাথের। তা এই সাম্প্রতিককালে আমরা যেসব বিভিন্ন শো, ডান্স শো, রিয়ালিটি শো, সব জায়গাতেই দেখছি যে এই যে রবীন্দ্রনাথের যে চণ্ডালিকা, রিসেন্ট মমতা শঙ্কর তার প্রতিবাদও করলেন যে চণ্ডালিকার মধ্যে আধির গান ঢুকিয়ে দেওয়া হচ্ছে, গুলজারের আধি, বা এই যে যা খুশি যথেচ্ছার চলছে। এটা আমি সবার কাছেই প্রশ্ন রাখছি যে এই যে কপিরাইট উঠে যাওয়া, বিশ্বভারতীর হাত থেকে বেরিয়ে যাওয়া, সেটা একদিকে অভিশাপ না আশীর্বাদ, কি বলতে চান এটা কি? কোনটা নিয়ে বলবো? চণ্ডালিকার কপিরাইট? হ্যাঁ, না চণ্ডালিকার মধ্যে যে এই হিন্দি গানের প্রয়োগ ঢুকিয়ে দেওয়া হচ্ছে বা কোরিওগ্রাফিতে বদলে যাচ্ছে সবকিছুই। আচ্ছা, একটা জিনিস আমি বুঝতে পারছি না, এই হিন্দি গানের প্রয়োগটা, হিন্দি গানের কপিরাইট নিয়ে তো বলছে না? না, গুলজারজিকে জিজ্ঞেস করতে হবে। গুলজারজিকে জিজ্ঞেস করতে হবে। না, এটা আমি শুনেছি, তাই কিন্তু আমি তো রবীন্দ্রনাথের লোক নই, এটা বলতে না। আমার মনে হয় যে এইটা মানে এগুলো নিয়ে মন্তব্য করলে এই জিনিসগুলোকে বেশি গুরুত্ব দেওয়া হয়, আমি সেটা করতে রাজি না। জয়দার কাছে এই প্রসঙ্গে একটা প্রশ্ন টানছি যে আরেকটি রিয়ালিটি শোতে সেখানে আপনার বেনি মাধব যে কবিতা, সেখানেও গৌতম হালদার একটু অন্যরকম ভাবে প্রেজেন্ট করেছিলেন, সেটা সব দর্শকের হয়তো সেভাবে ভালো লাগেনি বা কারোর ভালো লেগেছে, কিন্তু আপনি তো এই স্রষ্টা, আপনি কি প্রতিক্রিয়া দেবেন? আপনার কেমন লেগেছে? আমি দেখি, ওই যে আমি শুনেছি যে গৌতম হালদার যে একটা টেলিভিশনে কোন রিয়েলিটি শো, প্রথম কথা আমি কোন টেলিভিশন রিয়েলিটি শো দেখি না, আমার ঘরে টেলিভিশন নেই, মানে আমি যে ঘরে থাকি, ফলে রিয়েলিটি শো দেখার উপায় নেই। কিন্তু ও গৌতম হালদার যেটা, উনি অভিনেতা, তো উনি যেভাবে করেছেন সেটা কোনো মানুষের ভালো লেগেছে, কোনো মানুষের ভালো লাগেনি, কিন্তু আমি সে বিষয়ে মন্তব্য করতে পারি না, এই জন্য যে আমার তো লেখাটা ছাপা হয়ে গেছে। এবার সেইটা নিয়ে কারোর যদি মনে হয় আমি এটাকে এইভাবে কাজ করবো, সে স্বাধীনতা তারা আছে, আমি তাকে বাধা দিতে পারি না। তবে বিশেষ শোটি আমি দেখিনি। কিন্তু লোপামুদ্রা মিত্র যখন বেনি মাধব গাইলেন তখন তো মানে সবার ভালো লেগেছিল, মানে মানুষ সেটাকে গ্রহণ করে মেইন স্ট্রিমেও কবিতাটা বা গানটা ছড়িয়ে পড়ে, কিন্তু এই গৌতম হালদারের জায়গাটা সেরকম ভাবে মানুষকে ছুঁলো না। গৌতম হালদার একটা খুব বড় মহাকাব্য, আপনি তো আমার একটা ছোট কবিতার কথা বলছেন, খুব মানে যিনি টাইম ট্রাভেল করেছেন আর কি, এরকম একজন কবি। আমরা তো কেউ টাইম ট্রাভেল করিনি, মৃত্যুর 50 বছর পরেও যদি কারো লেখা তখনও মানুষ পড়ে, তাহলে তাকে বলা যায় যে এই কবি বা এই লেখক টাইম ট্রাভেল করে এসছেন, সেই পরীক্ষাটা উনি দিয়েছেন। আমরা তো সেই পরীক্ষা দিই, টাইম ট্রাভেল করে এসেছেন এবং সেই টাইম ট্রাভেলে সফল হয়েছেন এইরকম একজন কবি মাইকেল মধুসূদন দত্ত। তার একটি কাব্য মেঘনাদ পদ, সেই মেঘনাদ পদ কাব্য একা গৌতম হালদার স্টেজে অভিনয় করেছেন, তা আমি 3 বার দেখেছি। সেটা দেখে আমি মুগ্ধ হয়েছি, আমি এইটুকু বলতে পারি। আমার কবিতা তিনি কিভাবে করেছেন সেটা আমি জানি না, আমার থেকে অনেক বড় একজন কবি এবং তার অনেক কঠিন একটা দীর্ঘ কাব্য তিনি একা মঞ্চে রূপায়িত করেছেন, সেটা অপূর্ব করেছেন, সেটুকু বলতে পারি। আর একটা প্রশ্ন আমি সবার কাছেই রাখছি যে এই যা এখনকার সাম্প্রতিক সময়ের অবস্থা নিয়ে, ধরুন কোনো ক্ষমতার কাছাকাছি থাকা, ক্ষমতা কোনো রাজাও হতে পারে, রাষ্ট্রও হতে পারে, তার কাছাকাছি থাকা কোনো কবি বা শিল্পী বা গায়ক তার কাছে কতটা মানে ভালো বা কতটা তার কাছে বিপজ্জনক বা আশীর্বাদ, সেটা নিয়ে কি বলবেন? সেটা তিনি সেই অবস্থায় যে লেখা, ছবি, সঙ্গীত তৈরি করছেন সেটার উপর নির্ভর করবে। যেমন ধরুন মোহাম্মদ শাহ বলে একজন ছিলেন, তিনি একজন মোগল সম্রাট, তার দরবারে 2 জন গাইয়েছিলেন, মানে 2 জন, তারা গানও গাইতেন আবার লিখতেও পারতেন, বন্দিশ লিখতে পারতেন, আদারং আর সাদারং, 2 ভাই। এখনো আপনি দেখবেন ভীমসেন যোশীর রেকর্ড শুনলে সেখানে আছে, প্রথম লাইনটাই হচ্ছে মোহাম্মদ শাহ রঙ্গিল। আচ্ছা, এইটা কিন্তু অতদিন পরেও এখনো ভীমসেন যোশীর কণ্ঠে সেটা রেকর্ড হয় এবং সেটা বারবার মানুষ শোনে, এবং ভীমসেন যোশী বেঁচে ছিলেন, গাইতেন স্টেজে। অর্থাৎ ওই আদারং এবং সাদারং যে ওই দরবারে ছিলেন, তার জন্য তারা যে গান তৈরি করেছেন
তার কোনো ক্ষতি হয়নি, তা এত বছর পরে বোঝা যাচ্ছে। এইগুলো সত্যি ক্ষমতার কাছে থাকলে শিল্পীর ক্ষতি হচ্ছে কি শিল্পীর উন্নতি হচ্ছে, এইটা বোঝা যায় সেই সময়টা অনেকটা পেরিয়ে যাওয়ার পর, এক্ষুনি বোঝা যায় না। আচ্ছা, আমরা এবার একটু রবি রাজপথের মূল অনুষ্ঠানের জায়গায় আবার ফিরি। 9ই আগস্ট জিডি বিড়লা সভাঘরে অনুষ্ঠিত হচ্ছে এই অনুষ্ঠান। তা আমরা তিনজনের কাছে কি অনুষ্ঠানের একটা ঝলক একটুখানি আমরা দেখতে পারি দাওয়ালের দর্শকদের জন্য? আজ হৃদয়ের ছায়াতে আলোতে বাঁশরি উঠেছে বাজি, কি পাই তারই হিসাব মিলাতে মন মন নহে রাজি। যা পেয়েছে প্রথম দেবে সে যেন পায় শেষে দুহাত দিয়ে বেশের ছুঁয়ে শিশুর মতো এসে যা পেয়েছে। অসাধারণ। আজকের এই সান্ধ্য আড্ডা আমাদের মন ভরিয়ে দিল এবং মনেও থাকবে অনেকদিন। আমি অনুরোধ করবো যে জিডি বিড়লা সভাঘরে যে অনুষ্ঠান হবে সেই নিয়ে দাওয়ালের দর্শকদের যদি কিছু বার্তা দিতে চান 9ই আগস্টের অনুষ্ঠান নিয়ে, তাহলে একটু বলে দিন। আগামী 9ই আগস্ট জিডি বিড়লা সভাঘরে সন্ধ্যে 6:30 আমরা তিনজন এইভাবে বসবো রবি রাজপথে এই শীর্ষকের অনুষ্ঠানে। কি হবে জানি না, কিন্তু আপনারা এতক্ষণ শুনলেন এই অনুষ্ঠানটা নিয়ে একটু আলোচনা। আমরা খুব আশা করব আপনাদের এই প্রেক্ষাগৃহে এসে এই অনুষ্ঠানকে আরো ভালো করে আমাদেরকে ইন্সপায়ার করতে, আমাদের আশীর্বাদ করতে। 9ই আগস্ট 2025 রবি রাজপথে সন্ধ্যে 6:30 আমাদের অনুষ্ঠান শুরু হবে জিডি বিড়লা সভাগৃহে। এতক্ষণ এই অনুষ্ঠান নিয়ে আমরা একটু কথাবার্তা বললাম। তেজেন্দ্র রয়েছে, জয়দা আছেন, আমি একটু থাকার চেষ্টা করলাম। কিন্তু আপনারা যদি ওই দিন সন্ধ্যাবেলা আমাদের সঙ্গে না থাকেন তাহলে আমাদের এত কথাবার্তা সব বৃথা। অতএব সবাইকে স্বাগত। তারিখটা আরেকবার বলি, 9ই আগস্ট 2025 সন্ধ্যে 6:30 রবি রাজপথে অনুষ্ঠানটি হবে জিডি বিড়লা সভাগৃহে। রবি রাজপথে নামক যে অনুষ্ঠান, যাতে শ্রীকান্ত আচার্য এবং তেজেন্দ্র নারায়ণ রয়েছেন, সেখানে আমাকে ওরা নিয়েছেন সঙ্গে। আমরা একসঙ্গে আপনাদের সামনে উপস্থিত হব। যদি আপনারা আসেন তাহলে আমরা আনন্দ পাবো। আমাদের আজকের এই শ্রাবণী আড্ডা আমরা এখানেই শেষ করলাম। ক্যামেরায় সৌম্যদীপের সঙ্গে শুভদীপ, দাওয়াল, খবর এখন এখানেই। নমস্কার।